Assalamu alaikum. This is Obaid again with research methodologies. Let's get started. This is lesson 12. In these lectures, we are going to talk about challenging scientific models and theories, right? তাহলে আমরা টপিক থেকে টাইটেল থেকে আমরা বুঝতে পারছি যে আসলে সায়েন্টিফিক মডেল অথবা ইনভেস্টিগেশন এইটা কেন সায়েন্টিফিক কমিউনিটিতে ট্রাস্টওয়ার্দি অথবা জেনারেলি অ্যাকসেপ্টেড অথবা উই নিড টু বিল্ড ট্রাস্ট অন সায়েন্স হাউ সেটা হচ্ছে যে অবভিয়াসলি যে আমি একজন রিসার্চার হিসাবে আমি যা কিছু ইনভেস্টিগেশন করছি এবং যে রেজাল্ট অথবা ডাটাকে আমি কমিউনিকেট করছি ফ্যাক্ট হিসেবে কমিউনিকেট করছি সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চ্যালেঞ্জ করা হবে। অন্যান্য সায়েন্টিস্টরা বারবার সেটাকে চ্যালেঞ্জ করবে, কারণ সায়েন্স হচ্ছে বেসড অন কারেন্ট অ্যাভেলেবল এভিডেন্স অবজারভেশন অ্যান্ড ডাটা। এই মুহূর্তে আমার কাছে যা ডাটা আছে সেই ডাটাকে আমি নিয়ে এভিডেন্স হিসাবে আমি ইউজ করে অ্যানালাইসিস করে যে ফ্যাক্ট পেয়েছি সেটাকেই আমি সায়েন্স নলেজ অথবা ফ্যাক্ট হিসাবে আমি সেটাকে প্রেজেন্ট করছি। আমাদের একটা ফান্ডামেন্টাল বিলিফ যেটা করতে হবে যে সায়েন্সের ক্ষেত্রে যে সায়েন্স ক্যান বি চ্যালেঞ্জড এনি টাইম। সায়েন্স ইজ নট লাইক এস্টাবলিশ ফ্যাক্ট, ইট উইল নেভার চেঞ্জ। কোনো একজন সায়েন্টিস্ট কখনো এই মেন্টালিটি পোষণ করবে না যে তার যে ফাইন্ডিং আছে এটা ইট উইল নেভার বি প্রুভড রং। এটা কখনো হয় না। দিস ইজ নট দ্য বিলিফ অফ সায়েন্স। তো এই জন্যই যে তাহলে কি যে চ্যালেঞ্জিং সায়েন্টিফিক মডেলস অ্যান্ড থিওরিজ, আমরা যদি সায়েন্সের হিস্ট্রিতে দেখি, পূর্বে এমন অনেক ফ্যাক্ট ছিল যে এটা এস্টাবলিশ ফ্যাক্ট হিসাবে সায়েন্স কমিউনিটিতে অথবা সায়েন্সের কমিউনিটির থ্রোতে সায়েন্টিস্টদের থ্রোতে জেনারেলি সেইটা মানে এস্টাবলিশ ফ্যাক্ট হিসেবে প্রতিষ্ঠিত ছিল, কিন্তু পরবর্তীতে ফার্দার অবজারভেশনের কারণে নতুন এভিডেন্সের কারণে সেই সমস্ত থিওরি অথবা সে সমস্ত এস্টাবলিশ ফ্যাক্ট রং প্রমাণিত হয়েছে, ভুল প্রমাণিত হয়েছে এবং সেগুলোকে রিজেক্ট করা হয়েছে। তো সেইটাই মানে আমরা সেই টপিকটাকে সেই পার্সপেক্টিভ থেকেই আমরা আজকের এই লেকচার অথবা এই লেসনে আমরা শিখব। টপিক নির্ধারণ করা হয়েছে যে চ্যালেঞ্জিং সায়েন্টিফিক মডেলস অ্যান্ড থিওরিজ, কীভাবে সায়েন্টিফিক মডেল এবং থিওরি আমরা চ্যালেঞ্জ করি সেটাই আমরা আজকের এই লেকচারে শিখব। তাহলে শুরু করি যে আমরা এই লেসনের কী কী ডিটেলসটা আছে সেটা দেখে নিই চট করে। চলুন। সো প্রথম হচ্ছে যে আমার মানে সায়েন্টিফিক মডেল অথবা সায়েন্টিফিক অ্যানালাইসিস করে যদি আমি কোনো ডিসিশনে আসতে চাই, কোনো একটা পয়েন্টে কনক্লুশনে আসতে চাই, তাহলে আমাকে যেটার উপর বেস করতে হবে যে ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট হচ্ছে এভিডেন্স, রাইট? যে এভিডেন্সের উপরে বেস করে আমি একটা কনক্লুশন অথবা একটা সিদ্ধান্ত আসবো। কিন্তু এভিডেন্সটা কি? সেটা হতে হবে স্ট্রং এভিডেন্স, রাইট? বেসড অন দ্য এভিডেন্স আমাকে আলটিমেটলি এটা ডিসাইড করতে হবে। তো স্ট্রং এভিডেন্সের কতগুলো কি ফিচার্স থাকবে, এর মধ্যে প্রথম হচ্ছে রিলায়েবল এবং রিপ্রোডিউসেবল। এগুলো অনেকটা রিইটারেট করার মতো, পুনরায় মেনশন করার মতো, এগুলো নিয়ে আলোচনা করেছি ফেজ বাই ফেজ বিভিন্ন লেকচারের মধ্যে। এই সমস্ত টার্মসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমি এত ডিটেলস এক্সপ্লানেশনের মধ্যে যাব না যদি না সেইটা প্রয়োজন পড়ে। তো রিলায়েবল অ্যান্ড রিপ্রোডিউসেবল এটা এভিডেন্সের একটা ফিচার্স। অথরিটি অফ ডাটা, অথরিটি অফ ডাটা হচ্ছে যে আমি যে ডাটাটা নিয়েছি এটার অথরিটি কার, এটা মানে সোর্স কোথায়, এটা ট্রান্সপারেন্ট, আমি যে কোনো সময় চাইলে সে ডাটার সোর্সে যেতে পারবো এবং এটাকে যাচাই করতে পারবো, সেটা একটা ফিচার্স স্ট্রং এভিডেন্সের। এবং সেটা প্রিজার্ভ এবং সেটা কোনো একটা পার্টিকুলার প্রোটোকল মেনটেন করে, অথেন্টিসিটি মেনটেন করে, রেগুলেশন মেনটেন করে, অর্গানাইজড ওয়েতে ডাটাটা প্রিজার্ভ করা, কালেক্টেড হয়েছে, প্রিজার্ভ করা আছে এবং এটার ওনার ট্রান্সপারেন্টলি মেনশন করা আছে, ডিফাইন করা আছে। তারপর হচ্ছে ভ্যালিড নিয়ে আলোচনা হয়েছে। লিমিটস বায়াস অ্যান্ড এরর, লিমিট বায়াস অ্যান্ড এরর, যে ডাটার মধ্যে এভিডেন্সের মধ্যে বায়াস অ্যান্ড এরর থাকা যাবে না বেস্ট, কিন্তু যদিও থাকে সবচেয়ে যত কম থাকতে পারে, লিমিটেড থাকতে হবে, লিমিট করতে হবে যে যত কম এর মধ্যে বায়াস অথবা এরর থাকে, সেটাই হচ্ছে স্ট্রং এভিডেন্সের কি পয়েন্ট, ওয়ান অফ দ্য কি পয়েন্ট। বেসড অন সায়েন্টিফিক এভিডেন্স, সায়েন্টিফিক এভিডেন্স মানে হচ্ছে যে এভিডেন্স মানে হচ্ছে এরকম না যে কেউ এসে মুখে বলল, হ্যাঁ এই যে আমি
একজনের মুখে বলল যে সূর্যের আলো পড়লে গাছের ইউনো লেংথ অথবা গাছের যে গ্রোথ আছে সেটা বাড়ে। কেউ এটা মুখে বলল, তার যে ডাটাটা আমি মুখে বলা ডাটাটা আমি কালেক্ট করলাম, এই ডাটাটা অথেন্টিক ভ্যালিড, কিন্তু এইটা সায়েন্টিফিক এভিডেন্স না। সে কোনো ইনভেস্টিগেট করে এই ডাটাটা জেনারেট করে না। আমার মনে হয় এটা আমরা বুঝতে পেরেছি যে এইটা হচ্ছে ক্রিটিক্যাল, যে কেউ হয়তো কোনো একটা ডাটা বলেছে, এটা ট্রু, এটা ফ্যাক্ট, কি ফ্যাক্ট না সেটা পরের বিষয়, সেটা ভ্যালিড, সেটা ট্রু এবং সেটার অথেন্টিক রিলায়েবল, তার কথাটা অথেন্টিক রিলায়েবল সোর্স, কিন্তু সে এই যে কথাটা বলেছে এটা কি সায়েন্টিফিক এভিডেন্সের উপর বেস করে বলেছে কিনা, সেইটা হচ্ছে মূলত আমাকে দেখার বিষয়। এই ক্ষেত্রে আমরা এভিডেন্স শুধু সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের থ্রুতে যে এভিডেন্স আমরা পেয়েছি সেটাকে আমরা মূলত এভিডেন্স হিসাবে দেখব। কনসাইস অ্যান্ড কোহেরেন্ট, যে কনসাইস মানে ছোট, প্রিসাইজ, এবং কোহেরেন্ট মানে একটার সাথে একটা সম্পর্কিত, রিলেটেড, একই প্যাটার্নের, একই ধরনের, অ্যাকিউরেট অ্যান্ড প্রিসাইজ, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো এইগুলো সমস্ত এই কি পয়েন্টগুলো আমাদেরকে কনসিডারেশনে আনতে হবে যখন আমরা বলবো যে ডাটা থেকে যে এভিডেন্স আমরা শো করব, ডাটা ইজ নট অ্যান এভিডেন্স। ডাটা থেকে অ্যানালাইসিস করে যে ফ্যাক্ট অথবা রেজাল্ট আমরা বের করে নেব সেইগুলোকে আমরা আলটিমেটলি এভিডেন্স বলছি অলটুগেদার। এবং স্ট্রং এভিডেন্স হতে হলে এই সমস্ত ফিচার্সগুলোকে আমাদেরকে কনসিডারেশনের মধ্যে নিয়ে আসতে হবে। কারণ হচ্ছে যে এই স্ট্রং এভিডেন্সের এগেনস্টে আমরা কোনো একটা হাইপোথিসিস, মডেল অথবা থিওরিকে আইদার আমরা এটাকে অ্যাকসেপ্ট করব অথবা এটাকে রিজেক্ট করব। এখন অ্যাকসেপ্ট অর রিজেক্ট হাইপোথিসিস। হাইপোথিসিস অ্যাকসেপ্টও করতে পারি, আমরা রিজেক্টও করতে পারি। কী ধরনের ক্ষেত্রে আমরা হাইপোথিসিস অ্যাকসেপ্ট করে নিই অথবা রিজেক্ট করে নিই? হাইপোথিসিস মানেই হচ্ছে যে এটা ভুল প্রমাণ। আপনাদের যদি মনে থাকে, হাইপোথিসিস মানে হচ্ছে যে হাইপোথিসিসকে ভুল প্রমাণ করার মতো সম্ভাবনা থাকতে হবে, তবেই সেটাকে হাইপোথিসিস আমরা বলবো। কোনো একটা স্টেটমেন্ট হাইপোথিসিস হওয়ার কয়েকটা শর্তের মধ্যে এইটা হচ্ছে একটি শর্ত, যে এইটা ভুল প্রমাণ, ফলসিফিয়েবল, যে এটা ভুল প্রমাণযোগ্য, রাইট? দ্য ফোন ইজ নট চার্জিং, যে ফোন চার্জ হচ্ছে না। ধরে নিচ্ছি আমরা হাইপোথিসিস চার্জার ইজ ফল্টি, তাহলে টেস্ট হাইপোথিসিস করব কি চার্জার ফল্টি, মানে চার্জার কাজ করছে না। যে এটা ধরলাম এটা একটা হাইপোথিসিস, চার্জার ইজ ফল্টি, হতে পারে, রাইট, কিন্তু এটা নট শিওর। তাহলে আমরা কী করবো, আর একটা নতুন টেস্ট হাইপোথিসিস, মানে এই হাইপোথিসিসকে টেস্ট করার জন্য আমরা আর একটা নতুন কিছু করব, ইউজ এ ডিফারেন্ট চার্জার। এটাকে আমরা বলছি টেস্ট অফ হাইপোথিসিস। এটা হলো মেথড বলতে পারেন। যখন আমি একটা ইনভেস্টিগেট করব, টেস্ট অফ হাইপোথিসিস, রেজাল্ট যে ফোন স্টিল ডাজ নট চার্জ, তার মানে আর একটা নতুন চার্জার ইউজ করেছি কিন্তু তারপরেও ফোন চার্জ হচ্ছে না। তার মানে আমি যে ধরে নিয়েছি চার্জার ফল্টি, দ্যাট ইজ নট কারেক্ট, তার মানে হাইপোথিসিস রিজেক্টেড। লাইকওয়াইজ কার, মানে আমার গাড়িটা হচ্ছে ব্যাটারি ফ্ল্যাট হয়েছে, এই জন্য স্টার্ট নিচ্ছে না, সম্ভবত ব্যাটারি ডাউন, ঠিক আছে, দ্য ব্যাটারি ইজ ফ্ল্যাট, এটা হচ্ছে হাইপোথিসিস। আমরা বলি না কি হয়েছে, গাড়ি স্টার্ট নিচ্ছে না, ব্যাটারি ডাউন হয়ে গেছে, ইঞ্জিন ফল করেছে, তেল নাই মনে হয়, এরকম কয়েকটা কমেন্ট হয়, হয়তো বা ফ্যামিলি থেকে চলে আসবে কয়েকজন, কয়েক ধরনের কমেন্ট করবে, প্রত্যেকটাই কিন্তু হাইপোথিসিস। তাহলে এখন আমরা একটাকে ধরে আগাবো, রিপ্লেস দ্য ব্যাটারি, তার মানে হচ্ছে যে ব্যাটারি ফ্ল্যাট হয়েছে কিনা এটা টেস্ট করার জন্য আরেকটা ব্যাটারি নিয়ে এসে আমি টেস্ট করব। তাহলে এটা টেস্ট অফ হাইপোথিসিস। তারপরে তার মানে হচ্ছে যে আমি একটা ইনভেস্টিগেশন করলাম আরেকটা ব্যাটারি, এবং ইনভেস্টিগেশন করার জন্য একটা প্রোটোকল ফলো করলাম, কীভাবে ব্যাটারি খুলবো, কীভাবে ব্যাটারি লাগাবো, তারপরে সেটা স্টার্ট দেবো, এই পুরোটাই হচ্ছে একটা ইনভেস্টিগেশন। রেজাল্ট, দি কার স্টিল অন স্টার্ট, মানে গাড়িটা এখনও স্টার্ট হচ্ছে না, তার মানে কি ব্যাটারি আসলে কিছু না, ব্যাটারি প্রবলেম থাকলে তো আসলে গাড়ি স্টার্ট হওয়ার কথা, তাহলে হাইপোথিসিস রিজেক্টেড। লাইকওয়াইজ এখানে যদি আমি আরও দুইটা উদাহরণ দেখি, আমি একটা মাঝখানেরটা আপনারা নিজেরা একটু দেখে নেবেন। ওয়াটার ডিড নট ফ্রিজ অ্যাট 0 ডিগ্রি, পানি তো 0 ডিগ্রিতে ফ্রিজ হওয়ার কথা কিন্তু হচ্ছে না। তাহলে আমরা একটা ধরুন কী কারণে হতে পারে, আমরা একটা মানে হাইপোথিসিস নিলাম যে এখানে হয়তো কন্টামিনেশন আছে, কোনো কন্টামিনেন্ট আছে। শুধু পিওর ওয়াটার যদি হয় তাহলে 0তে হওয়ার কথা। তাহলে আমরা এখন টেস্ট করব, এমনও হতে পারে যে আমি যে এনভায়রনমেন্টে আছি সেটা আসলে যে প্রেশার, কিপ ইন মাইন্ড যে ফ্রিজ হওয়ার জন্য অথবা মেল্ট হওয়ার জন্য অথবা মানে বয়েল হওয়ার জন্য শুধু টেম্পারেচার না, যে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার,
যে নর্মাল যে অ্যাটমসফেরিক প্রেশার আছে সেইটা নর্মাল আছে, সেটা আমরা কিন্তু ধরে নিয়ে তারপরে আমরা এই অ্যানালাইসিসটা করছি। তাহলে যখন 0 ডিগ্রিতে ওয়াটার ফ্রিজ হয়ে যাওয়ার কথা, মানে ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি, মানে বরফ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। তার মানে আমরা হাইপোথিসিস তৈরি করলাম যে এখানে হয়তো কন্টামিনেন্ট আছে, কিন্তু কেউ হয়তো বলতে পারে যে আসলে এয়ার প্রেশার যেটা আছে সেটা মনে হয় ঠিক নেই, সেটাও কিন্তু একটা হাইপোথিসিস হতে পারে, রাইট? তাহলে এখন আমরা দেখব যে আসলে কন্টামিনেন্ট আছে কি নাই সেটা প্রুফ করার জন্য আমরা পিউরেস্ট ওয়াটার, যে ডিস্টিল ওয়াটার নিয়ে এসে দেখব 0 ডিগ্রিতে এটা ফ্রিজ করে কিনা। যদি 0 ডিগ্রিতে এটা ফ্রিজ করে তার মানে হচ্ছে যে আলটিমেটলি মানে নর্মাল যে অ্যাটমসফেরিক অন্যান্য কোনো এক্সটার্নাল আর কোনো ইনফ্লুয়েন্স নেই, আলটিমেটলি এই পার্টিকুলার ওয়াটারটাতে অবশ্যই কোনো কন্টামিনেন্ট আছে। যেখানে মানে পিওর ওয়াটার 0 ডিগ্রিতে ফ্রিজ করে গেল, তাহলে হচ্ছে যে আমাদের হাইপোথিসিস সাপোর্টেড মিনস হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, মানে হচ্ছে এই ওয়াটারের মধ্যে আলটিমেটলি কন্টামিনেন্ট আছে। ইটস নট জাস্ট অনলি ওয়াটার, দ্যার আর সামথিং এলস ইন দ্য ওয়াটার। তো এইটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্ট অর রিজেক্ট হাইপোথিসিসের ওভারঅল মানে প্রিন্সিপাল। এখন একটা কেস স্টাডি করব, যে আসলে আমি শুরুতে বলেছিলাম যে আসলে সায়েন্টিফিক এভিডেন্স অথবা কোনো একটা আর্লিয়ার কনক্লুশন কন্টিনিউয়াসলি চ্যালেঞ্জড হয়। এটা খুব ইন্টারেস্টিং এই কেস স্টাডিটা, যে চ্যালেঞ্জ দি মিয়াসমা থিওরি অফ ডিজিজ। যখন কলেরা আলটিমেটলি যে ওয়াটার কন্টামিনেশনের কারণে আলটিমেটলি কলেরা হয়, সেটা প্রথম রিপোর্ট করেছে জন স্নো। কিন্তু তার আগে একটা ডিজিজ থিওরি ছিল যে কলেরা, টাইফয়েড, ডায়রিয়া, ম্যালেরিয়া এই সমস্ত জিনিস আলটিমেটলি মানে এয়ার পলিউশন থেকে হয়, সেটা হচ্ছে মিয়াসমা থিওরি বলে। এয়ার পলিউশন থেকে হয় মানে হচ্ছে যে ব্যাড স্মেল, এয়ারে ব্যাড স্মেল আছে, মানে খারাপ গন্ধ, দুর্গন্ধ, এবং সেই কারণে আলটিমেটলি এই সমস্ত প্যান্ডেমিক ডিজিজগুলো হয়েছে আর্লিয়ার। তাহলে তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিং থেকে তাহলে যদি এয়ার ইমপিউর হওয়ার কারণে, এয়ার ইমপিউর অথবা এয়ারের প্রবলেম থাকার কারণে ডিজিজ হয়, তাহলে অবভিয়াসলি এয়ারকে পিউরিফাই করতে হবে, এয়ারের মধ্যে ভালো সুগন্ধি ছড়িয়ে দিতে হবে। ব্যাড স্মেল থেকে যারা ইনহেল করবে, মানে শ্বাস প্রশ্বাস নিবে খারাপ বায়ু, দূষিত বায়ু, দুর্গন্ধযুক্ত বায়ু, তাহলে ডিজিজ হবে। তাহলে সেইটা অ্যাকসেপ্টেড থিওরি ছিল তখন। তো সেই অ্যাকসেপ্টেড থিওরি থেকে যেটা হয়েছে, তখন রেসপেক্টিভ যে গভর্নমেন্ট অথবা সিটি মিউনিসিপ্যাল এরিয়া, সিটি কাউন্সিল, তারা কি করেছে, এয়ারকে পিউরিফাই, এয়ার মধ্যে সুগন্ধি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে যেন এই ডিজিজকে মানে প্রিভেন্ট করার জন্য, অথবা মানে এটার একটা ট্রিটমেন্ট অপশন হিসেবে। আলটিমেটলি সেটা কিন্তু হয়নি, রেজাল্ট কিন্তু সেটা প্যান্ডেমিক স্টপ হয়নি। কিন্তু এই যে থিওরি, মিয়াসমা থিওরি, সেটা দিয়ে এইটাও কিন্তু এক্সপ্লেন করা যায় না, ঠিক আছে, কন্টাজিয়াস, যে একজনের থেকে কলেরা অথবা ম্যালেরিয়া একজন থেকে আরেকজনের কাছে কিভাবে ছড়ায়, সংক্রমণ হয়, কন্টাজিয়াস যে বিষয়টি রয়েছে, সেটা এই থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায়নি। যাই হোক, সেটা ছিল লিমিটেশনস। তাহলে পরবর্তীতে জন স্নো প্রথমে বলল যে আসলে কলেরা ওয়াটার থেকে হয়, কন্টামিনেটেড ওয়াটার থেকে। তারপরে হচ্ছে লুই পাস্তুর আমরা জানি, অ্যাজ ওয়েল এস রবার্ট কচ, যিনি মাইক্রো অর্গানিজমস এক্সপ্লেন করেছেন, জার্মস থিওরি অফ ডিজিজ, ঠিক আছে। তাহলে সেইটা ছিল হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড তখন সেটাকে প্রুফ করার জন্য যে আলটিমেটলি যে আমরা যদি এই ফ্লোর চার্টটা দেখি যে একটা সায়েন্টিফিক ইনভেস্টিগেশন কিভাবে হয়েছিল, যেমন তারা বলেছে যে আসলে মাইক্রো অর্গানিজম থেকে, ইনফেকশিয়াস অর্গানিজম থেকে মূলত ডিজিজ হয়। তাহলে যেটা দিল, এটাকে প্রুফ করার জন্য একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে। তো ডিজিজড অ্যানিম্যাল, তো ডিজিজ অ্যানিম্যাল থেকে হচ্ছে রেড ব্লাড সেল কালেক্ট করা হয়েছে। রেড ব্লাড সেল থেকে কালেক্ট করার পরে সেটাকে কালচার করা হয়েছে। কালচারের পরে দেখা গেল যে একটা পার্টিকুলার প্যাথোজেন্স অথবা ব্যাকটেরিয়া অথবা মাইক্রো অর্গানিজম সেখানে পাওয়া গিয়েছে, আলটিমেটলি মিডিয়াতে গ্রো করেছে, ঠিক আছে। আবার হেলদি অ্যানিম্যাল থেকে ব্লাড নেওয়া হয়েছে, তারপরে দেখা গেল যে সেইটাকে আবার কালচার করা হয়েছে এবং সেই প্যাট্রি ডিশের মধ্যে নো প্যাথোজেন প্রেজেন্ট, মানে হচ্ছে এখানে কোনো প্যাথোজেন গ্রো করে নাই। কালচার স্যাম্পল ফ্রম ডিজিজ অর হেলদি অ্যানিমেলস, এটা হচ্ছে ডিজিজ এবং হেলদি। তার মানে হচ্ছে যে হেলদি অ্যানিমেলের মধ্যে আসলে কোনো মাইক্রো অর্গানিজমস নাই,
আর ডিজিজ অ্যানিমেলের মধ্যে একটা মাইক্রো অর্গানিজম পাওয়া গিয়েছে, কিছু মাইক্রো অর্গানিজম অথবা পার্টিকুলার প্যাটার্নের। এখন প্রশ্ন হচ্ছে যে আদৌ এই মাইক্রো অর্গানিজমগুলো কি ডিজিজের জন্য রেসপন্সিবল কিনা, এটাকে ফার্দার ভ্যালিডেট করার জন্য আমি তাহলে কি করব, এই যে প্যাথোজেন ধরে নিলাম যে এরা আসে হয়তো আবার সেকেন্ড হাইপোথিসিস যে এরা হয়তো ডিজিজ তৈরি করে। তাহলে এখন তারা যেটা করেছে যে এই প্যাথোজেনকে যেটা গ্রো করেছে সেই প্যাথোজেন কালেক্ট করে তারা কী করলো, একটা হেলদি অ্যানিমেলের মধ্যে আবার ইনজেক্ট করে দিল অথবা তাকে ইনজেস্টেশন করে দিল, যে কোনোভাবে এটা ইনফেকশন করে দিল। এখন দেখতে চাচ্ছে যে এই প্যাথোজেন মাইক্রো অর্গানিজম এই হেলদি অ্যানিমেল কি আসলে বডিতে ডিজিজ তৈরি করে কিনা, এবং দেখা গেল যে আসলে এটা ডিজিজ তৈরি করছে। তারপরে আবার কি করলো, ব্লাড কালেক্ট করলো। এখন ব্লাড কালেকশন করার পরে আবার সেটাকে কালচারে গ্রো করার পরে এখন দেখতে হবে যে এই যে মাইক্রো অর্গানিজম এখানে যে কালচার নতুন যে ডিজিজড অ্যানিমেল ইনফেক্টেড অ্যানিমেল যেটা আমরা নিয়েছি সেইটার মধ্যে যে কালচার, এই মাইক্রো অর্গানিজম প্যাথোজেন পূর্বের যে শুরুতে যে মাইক্রো অর্গানিজম আমরা ইনফেকশনের জন্য ইনফেকশনের জন্য ইউজ করেছি সেটা দুইটা একই মাইক্রো অর্গানিজম কিনা। তাহলে এই সমস্ত জিনিসে যে একটা মিলিয়ে দেখা, প্রুফ করা, এইটার তাহলে এই পুরো প্রসেসের মাধ্যমে আলটিমেটলি কী করা হয়েছে, মিয়াসমা থিওরিটাকে চ্যালেঞ্জ করা হয়েছে যে মিয়াসমা থিওরি আর টিকলো না, কারণ হচ্ছে যে এয়ার পলিউশনের কারণে না, মূলত এটা আসলে মাইক্রো অর্গানিজমের কারণে। এভিডেন্সটা কীভাবে আসলো, যে এই যে পুরো প্রসেসের মাধ্যমে ইনভেস্টিগেশনের মাধ্যমে স্ট্রং এভিডেন্স সাজেস্ট করা হয়েছে। অ্যাজ ওয়েল এস এটা দিয়ে কিন্তু ওই যে কন্টাজিয়াস অথবা সংক্রামক যেই ব্যাধি অথবা ডিজিজ রয়েছে একজন থেকে আরেকজনের কাছে কীভাবে সেটা সংক্রমণ হয় সেটা এখান থেকে এই এভিডেন্স থেকে এক্সপ্লেন করা সম্ভব হয়েছে। তাহলে এই যে কেসটা দিই সেটা হচ্ছে যে মূলত যে সায়েন্টিফিক থিওরি ফ্যাক্ট যাই কিছু আমরা দেখি সেটা কন্টিনিউয়াসলি চ্যালেঞ্জ হবে। নিউ ফ্যাক্ট, নিউ এভিডেন্স, যদি স্ট্রঙ্গার এভিডেন্স পাওয়া যায় তাহলে সেটাকে রিপ্লেস করবে, পুরনো এভিডেন্সকে রিজেক্ট করে নতুনভাবে আবার রিডিফাইন করবে। সায়েন্সে প্রচুর থিওরি আছে যেটা এরকম টাইম টু টাইম সময়ে সময়ে চ্যালেঞ্জড হয়েছে, অ্যাজ ওয়েল এস নতুন ফ্যাক্ট এস্টাবলিশ হয়েছে। বিশেষ করে ইভ্যালুয়েশন থিওরি অথবা ইভ্যালুয়েশনের সাথে সম্পর্কিত যত রিসার্চ আছে কন্টিনিউয়াসলি চ্যালেঞ্জড হয় এবং কন্টিনিউয়াসলি এটা চেঞ্জ হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম বিশেষ করে সাইকোলজির যে থিওরি আছে অথবা হিউম্যান বিহেভিয়ার, এই ধরনের রিসার্চ যেগুলো হয় এগুলো কন্টিনিউয়াসলি চ্যালেঞ্জ হয়। খুব দ্রুতই নতুন নতুন চেঞ্জ পরিবর্তন আসে, কারণ আর্লিয়ার এভিডেন্সটা খুব স্ট্রং ছিল না, লিমিটেশনস ছিল আর্লিয়ার এভিডেন্সের। পরবর্তীতে দেখা যায় আরেকটা নতুন এভিডেন্স এসছে, তো সেটা দ্রুত চেঞ্জ হচ্ছে। তারপরে দেখা যায় যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেইনের ব্রেইনটা অনেকটাই অজানা, খুবই লিমিটেড পরিমাণে আমরা ব্রেইন সম্পর্কে জানি। তো ব্রেইন সংক্রান্ত নিউরো সায়েন্স অথবা পার্টিকুলারলি ব্রেইন অথবা নার্ভ সংক্রান্ত যত রিসার্চ হয় সেটার এভিডেন্সগুলো কম্প্যারেটিভলি অন্য এভিডেন্সের চেয়ে সায়েন্টিফিক এভিডেন্সগুলো দুর্বল থাকে, কারণ হচ্ছে লিমিটেশনস আছে সেখানে। তো সেখানেও কিছু এক্সপ্লেন করা যায় না ফর দ্য টাইম বিং, মন্দের ভালো কিছু বিষয় মানে নিউরোসায়েন্সে রয়েছে। তো এখন সায়েন্টিফিক এভিডেন্সের যে এটা কতটা স্ট্রং অথবা উইক হবে, সেটা কী ধরনের লিমিটেশনস আমাদের আছে যখন আমরা ইনভেস্টিগেশন করি, সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। ইটস টাইম টু আনসার সাম কোয়েশ্চেন্স নাও। আমরা যা শিখেছি চলুন সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কোথায়। তো লিমিটেশনস ম্যাথোডোলজিতে হতে পারে, লিমিটেশনস ইন ম্যাথোডোলজি। যেমন আমরা জানি ইকুইপমেন্ট কনস্ট্যান্ট হতে পারে, যে আমার যে পার্টিকুলার একটা ইকুইপমেন্ট ইউজ করার দরকার সেই পার্টিকুলার ইকুইপমেন্ট আমি হয়তো ইউজ করতে পারছি না। ইমাজিন যে আমার হয়তো একটা থার্মোমিটার আছে যেটা দিয়ে আমি টেম্পারেচার মেজার করার কথা। তো থার্মোমিটারের যেই সেন্সিটিভিটি সেটা হচ্ছে যে সে ডেসিমেল প্লেসে যেতে পারে না। আর একটা সিম্পল উদাহরণ যদি দেই, যে মনে করেন যে আমরা যেটা নর্মাল যেটা দেখি যে বাজারে আলু মাপার যে নীতি আছে ওয়েট মেশিন, সেখানে কিন্তু মানে কেজি, গ্রাম
পয়েন্ট মানে 100 গ্রাম 50 গ্রাম 20 গ্রাম সেটা কনসিডারই করা হয় না, কিন্তু স্বর্ণের দোকানের যে ওয়েট মেশিন আছে সেখানে তো 20 গ্রাম তো দূরের কথা, 1 গ্রাম তো হচ্ছে হাইয়েস্ট ওজন, অথবা 2 গ্রাম 10 গ্রাম, সেখানে কিন্তু গ্রামের পরে মিলিগ্রাম এবং তারপরে আরও ডেসিমেল প্লেসেস কনসিডার করা হয়, কারণ এটা মোর সেন্সিটিভ। তো লাইকওয়াইজ যে আপনি যখন কোনো একটা রিসার্চ করছেন, যে এই রিসার্চের জন্য কতটা সেন্সিটিভ ডাটা, কতটা মাইক্রো লেভেলে মানে ডিটেলসে আপনি মেজার করতে চাচ্ছেন, সেই মেজারিং ইনস্ট্রুমেন্ট যদি আপনার কাছে না থাকে, তাহলে সেটা হচ্ছে একটা ইকুইপমেন্ট কনস্ট্রেন্ট, রাইট? তো এইটাতে আলটিমেটলি মেথড যেটা আমি এস্টাবলিশ করতে চাচ্ছি, যে মেথড ফলো করতে চাচ্ছি, সেটা একটা ম্যাথোডোলজিক্যাল লিমিটেশনস অ্যাজ ওয়েল এজ ভেরিয়েবল কন্ট্রোলস। যেমন হচ্ছে যে আমার যে রিসার্চ করতে চাচ্ছি, সেই রিসার্চ করার জন্য আমার যে এয়ার পলিউশন আছে, ডাস্ট পার্টিকেল আছে এয়ারে, সেই এয়ার পার্টিকেলটা আলটিমেটলি ভাইটাল, এটাকে আমাকে মানে জিরোর মধ্যে রাখতে হবে। কিন্তু জিরোর মধ্যে রাখার জন্য যেই মানে ক্লিন রুম ফ্যাসিলিটিস অথবা যেই ফ্যাসিলিটিস থাকা দরকার, সেটা আমার ল্যাবে নেই, তাহলে সেটাও আমি কিন্তু করতে পারছি না। তাহলে এটা আর একটা লিমিটেশনস। তো এরকম প্রত্যেকটা জিনিসই হচ্ছে লিমিটেশনস, এখানে যা কিছু লেখা আছে। কন্ট্রোল, যে ভেরিয়েবল কন্ট্রোল করা, সেটা তো একটা বিষয়। আর হচ্ছে যে অন্যান্য যেহেতু আরও কন্ট্রোল রয়েছে, যে কোনো কিছু যে আমার কন্ট্রোল করতে হবে, এটা হচ্ছে ভেরিয়েবল। আর এর বাইরেও যে এনভায়রনমেন্টাল কন্ট্রোল, একটা সেট আপ আছে কন্ট্রোল, অথবা হিউম্যান মানে আমি যে রিসার্চ করছি, যদি এরকম বিহেভিয়ারাল রিসার্চ হয়, তাহলে এভরি ডে আমি হিউম্যান বিহেভিয়ার যে আমি তার কাছ থেকে ডাটা কালেক্ট করছি, তাদের মুড এভরিডে থাকবে না, খুব অনেক সময় মুড চেঞ্জের কারণে তাদের রেসপন্সও চেঞ্জ হবে। তো এইটা কিন্তু আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, রাইট? এটা আমার কন্ট্রোলের মধ্যে না। টাইম রিস্ট্রেইনস, আমি যদি এমন একটা বিষয় নিয়ে রিসার্চ করছি যেটা আসলে টাইম রিস্ট্রেন রয়েছে, যেমন কথার কথা যদি আমি কোনো একটা গাছের ফলন দেখতে চাই, তাহলে 1 বছর ওয়েট করতে হবে, কিন্তু আমার কাছে 1 বছর সময় নেই, তাহলে এটা কিন্তু আমার জন্য একটা টাইম রিস্ট্রেন হয়ে গেল। তাহলে অল্টারনেটিভ আমি হয়তো সিমুলেট করছি, প্রিডিক্ট করছি, তাহলে এটা আমার ম্যাথোডোলজির লিমিটেশনস। রিপিটেবিলিটি, যেটা নিয়ে আমরা আলোচনা করেছি, হাইপোথিসিস ডিজাইনে প্রবলেম হতে পারে, ভুল হতে পারে, যে আমি ভুল হাইপোথিসিস করেছি। যেমন কেমিস্ট্রি নলেজ টেস্ট করতে গিয়ে আমি ফিজিক্সের কোশ্চেন করছি, তো এগুলো হাইপোথিসিস ডিজাইনে আলটিমেটলি ভুল। ডাটা অ্যাক্সেস, যে আমি হয়তো বা যে ডাটা নিয়ে কাজ করতে চাচ্ছি, সেই ডাটাটা আমার কাছে অ্যাক্সেসেবল না। যেমন আমি একটা কনজিউমার মার্কেটের বিহেভিয়ার, বাইং বিহেভিয়ার প্যাটার্ন দেখতে চাচ্ছি, তো বাইং প্যাটার্ন দেখতে যদি চাই, তাহলে হয়তো বা বাংলাদেশি মার্কেটের বাইং ক্যাপাসিটি, বিহেভিয়ার, কনজিউমার মার্কেট যারা আছে তাদের বিহেভিয়ার দেখতে চাই, তাহলে আমি অস্ট্রেলিয়ান মার্কেটের ডাটা নিয়ে যদি অ্যানালাইসিস করি, তাহলে সেটা হয়তো বা রং হাইপোথিসিসের মধ্যে পড়বে, কিন্তু ডাটা অ্যাক্সেস বাংলাদেশি মার্কেটের ডাটা আমার অ্যাক্সেসেবল না, তাহলে এটা তো আমার লিমিটেশনস। অথবা ডাটা যেই লেভেলের ডাটা, হয়তো বা আমার 10,000 মানে শপিং কার্ডের ডাটা আছে, কিন্তু আমার ডাটা দরকার 1,00,000, তাহলে এটা কিন্তু ডাটা অ্যাক্সেস লিমিটেশনস। আমার স্ট্যাটিস্টিক্যাল ডেপথ, যে আমি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস কিন্তু বিশাল একটা ডেপথ বিষয়, কত ডিটেলস আমি অ্যানালাইসিস করব, কত এক্সপার্ট ওয়েতে আমি করব। তো এই জন্য স্ট্যাটিস্টিক্স একটা সেপারেটেড সাবজেক্ট, ইজন্ট ইট, তাই না? তো যে ডাটা অ্যানালাইসিস, এটা একটা নিউ ফিল্ড, তো এইটার অনেক ডেপথ রয়েছে। তো এটা একটা লিমিটেশনস, যে আমি আসলে কোন লেভেলে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করব, প্রপার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস হচ্ছে কিনা, এটা কি সুইটেবল কিনা, এটা কি ইন ডেপথ রিকোয়ার্ড ডেপথে হচ্ছে কিনা, সেগুলো আমাদের কনসিডারেশনের মধ্যে রাখতে হবে। লিমিটেশনস অ্যান্ড অ্যাজাম্পশন অফ ডাটা, আর্টিফিশিয়াল সিচুয়েশন, যে কোনো কিছু আর্টিফিশিয়াল সিচুয়েশন এমন হতে পারে যেখানে আমি ডাটা কালেক্ট করছি, যেটা একটা আর্টিফিশিয়াল, যেমন মডেলের মধ্যে অথবা সিমুলেশনের মধ্যে ডাটা কালেক্ট করছি, তাহলে এই ডাটাটা আসলে অ্যাজাম্পশন করে নিচ্ছি আমি, যেটা হয়েছিল এরপরে অ্যাজাম্পশন। কিছু ডাটা আছে আমার কালেক্ট করা হয়তো পসিবল হয়নি, কিন্তু অ্যাজাম্পশন থেকে আমরা একটা ভেরিয়েবল ডাটা নিয়ে তারপরে কাজ করেছি। ডিফিকাল্ট টু কন্ট্রোল ভেরিয়েবল, যেটা অলরেডি আলোচনা করেছি, যে তারপরে লিমিটেড জেনারেলাইজেবিলিটি, যে আমি এই ডাটাটা একটা স্পেসিফিক জেনারেলাইজড করতে পারছি না। ইমাজিন করেন যে কথার কথা, যে আমরা মুসলিম, আলহামদুলিল্লাহ মুসলিম হিসাবে আমাদের রমজান মাসের যে একটা পার্টিকুলার বিহেভিয়ার আছে, একটা প্যাটার্ন আছে, এইটা নিয়ে যদি আমরা কোনো অ্যানালাইসিস করি, এই বিহেভিয়ার আমাদের ফুড হ্যাবিট কী, এটার মানে ইফেক্টটা কী,
এই ডাটাটা মুসলিমদের জন্য স্পেসিফিক, যেহেতু অন্য নন মুসলিমরা তারা এই সেম সেট আপের মধ্যে দিয়ে যায় না, রমজানের যে হ্যাবিটটা আছে সেই হ্যাবিটের মধ্যে দিয়ে যায় না। তাহলে আমি এখান থেকে যদি কোনো রিসার্চ করে কোনো একটা কনক্লুশনে আসি, সেটাকে কিন্তু আমি জেনারেলাইজ করতে পারছি না এই ডাটাটা বাকি সমস্ত পপুলেশনের জন্য, সেটাকে আমি বলতে পারছি না যে দ্যাট ইজ ফ্যাক্ট। কারণ তারা হচ্ছে এই বিহেভিয়ার, এই প্যাটার্নের মধ্যে পড়ে না। ফর দ্যাট আমি শুধু একটা স্পেসিফিক রিসার্চের ক্ষেত্রে বলছি আমি। তাহলে এটা হচ্ছে যে আমার আসলে লিমিটেড জেনারেলাইজেবিলিটির মধ্যে পড়ছে, রাইট? তারপরে হচ্ছে লিমিটেশনস অফ দি মডেলস। আমরা যখন মডেল তৈরি করি, বিশেষ করে মডেল নিয়ে আমরা আলোচনা করেছি, মডেল কি সেটা আমরা জানি। তো এইটার ইনকমপ্লিট ডিটেলস, যে হয়তো কোনো কিছু ডিটেলস আমরা জানি না, যে এটার পুরো ডিটেলসটা আমাদের কমপ্লিটলি মানে রিয়েল লাইফ কেস, রিয়েল ওয়ার্ল্ড সিনারি কমপ্লিটলি মডেলের সেটা কনভার্ট করা যায়নি, কমপ্লিটলি মডেল করা যায়নি, তাহলে ইনকমপ্লিট মডেল অবশ্যই থাকতে পারে। এটা একটা লিমিটেশনস। অ্যাপ্রক্সিমেশনস, অনেক সময় আমরা এটাকে অ্যাপ্রক্সিমেট ধরে নিচ্ছি, অ্যাকুরেট না, অ্যাপ্রক্সিমেশন করছি। যেমন ডাটা অ্যাপ্রক্সিমেশন মানে বিশেষ করে সিগনিফিক্যান্ট ফিগার, ডেসিমেল প্লেসের পরে কত ঘর আমরা যাব, তাহলে সেটা আমাদের কিন্তু আলটিমেটলি অ্যাপ্রক্সিমেশনের মধ্যে আসতে হচ্ছে। তাহলে এখন আমি ডিপেন্ড করবে যে রিসার্চের ডেপথ অথবা পার্টিকুলার রিসার্চ কোয়েশ্চেনের উপরে, যে কতটুকু লেভেলে আমি অ্যাপ্রক্সিমেশন করব। সিম্পলিফিকেশন অ্যান্ড স্টাইলিং। সিম্পলিফিকেশন হচ্ছে, যেমন ধরেন যে আমি বায়োলজিক্যাল একটা সিস্টেম ধরে নিচ্ছি, বডি ফ্লুইড, আমাদের শরীরে যে ফ্লুইড আছে, ব্লাড। এখন আমি আর্টিফিশিয়াল ব্লাড তৈরি করতে চাচ্ছি বডির বাইরে। তো আমি রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, সিমিলার কিছু দিলাম, সোডিয়াম ক্লোরাইড দিলাম, সব সল্ট আমি দিতে পারলাম না। তাহলে আমি পুরো কিন্তু বডি ফ্লুইডকে আমি কমপ্লিটলি আমি কি করলাম না, সেটাকে লাইক মিমিক করলাম না, মডেল করতে পারছি না। কিছু কম্পোনেন্ট আমি দিয়ে লাইক করছি, সিম্পলিফাইড ওয়েতে আমি বডি ফ্লুইড মনে করছি এটা একটা বডি ফ্লুইড। তাহলে এই যে সিম্পলিফিকেশন করলাম, এটাও কিন্তু একটা লিমিটেশনস অফ দ্য মডেল। সাবজেক্ট টু চেঞ্জ, কখনো কখনো এমন হয় যে বিশেষ করে ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে, যে হাফওয়ে থ্রো, কোনো একটা হাফওয়ে থ্রো ক্ষেত্রে দেখা গেল যে আমাদের একজন পেশেন্ট উইথড্র করেছে, অথবা অ্যানিম্যাল রিসার্চের ক্ষেত্রে দেখা গেল যে আমাদের অ্যানিম্যাল মারা গিয়েছে। তো এখানে চেঞ্জ হচ্ছে সাবজেক্ট। আবার কোনো কিছু ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এমন একটা সিচুয়েশন হলো, ফর এক্সাম্পল যে আমাদের পুরা মডেলটার কথা ছিল যে আমরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করব, ডাটা ইন্টারভিউ নিব, কিন্তু অল অফ এ সাডেন লকডাউন হয়েছে, এখন আমরা বাড়ি বাড়ি গিয়ে ইন্টারভিউ নেওয়ার সুযোগ নেই। তাহলে এখানে যে লিমিটেশনস হয়ে গেল, আমার মডেলটা, মেথডটাকে আবার রিডিফাইন করতে হচ্ছে, যে এইগুলো কিন্তু আলটিমেটলি রিসার্চের লিমিটেশনস অফ দি থিওরির কিন্তু লিমিটেশন আছে, তাই না? যে আমরা যখন থিওরি দেই, সেই থিওরি রিলায়েন্স ওভার অবজারভেশন, কিছু অবজারভেশনের ক্ষেত্রে। এই জন্য বললাম যে ফ্যাক্ট আর থিওরি এক না, থিওরি কিন্তু প্রুফের বিষয় রয়েছে। তো এই যে থিওরিগুলো দেই, যে ওভারঅল কেউ অবজারভেশন করছি, কিন্তু সেটা 10টা 20টা 50টা 100টা অবজারভেশন থেকে আমি একটা সামারিতে আসছি, কিন্তু আমার হয়তো 1 লাখ অবজারভেশন নেওয়া হয় না। 1 লাখ অবজারভেশন হলে হয়তো আরেকটু ডিফারেন্ট মানে কনক্লুশন আমাকে আসতে হতো। তাহলে এইটাও কিন্তু আমার একটা আসলে লিমিটেশনস অফ দ্য থিওরির লিমিটেশনসটা কি, অবজারভেশনের উপরে আমি নির্ভর করছি। তারপরে স্পেসিফিক কন্ডিশন, থিওরিটা কিন্তু একটা স্পেসিফিক কন্ডিশনের ক্ষেত্রেই আমরা কয়েকটা ধরে নিচ্ছি অ্যাজুম। ফর এক্সাম্পল, একটা ভেরি গুড এক্সাম্পল হচ্ছে রিয়েল গ্যাস অ্যান্ড আইডিয়াল গ্যাস। আপনারা যদি যারা ফিজিক্সে পড়েছেন, বিশেষ করে ইয়ার 11-12-এ অথবা অনার্স আন্ডারগ্রেডের সায়েন্সের ফার্স্ট ইয়ারে যদি পড়ে থাকেন ফিজিক্যাল কেমিস্ট্রি অথবা ফিজিক্যাল ফার্মেসি, রিয়েল গ্যাস এবং আইডিয়াল গ্যাস। তো আমরা ধরে নিচ্ছি স্পেসিফিক কন্ডিশন, কিন্তু একটা সার্টেন কন্ডিশনের পরে আইডিয়াল গ্যাস কিন্তু আইডিয়াল বিহেভিয়ার করছে না, রিয়েল বিহেভিয়ার করছে, যেটাতে রিয়েলিটিতে পাওয়া যাচ্ছে। তো এগুলো কিন্তু আলটিমেটলি আমাদের থিওরির লিমিটেশনস। যদিও আমি বলছি যে টেম্পারেচার অ্যান্ড ভলিউম আর ডাইরেক্টলি প্রপোর্শনাল, প্রেশার অ্যান্ড ভলিউম ইজ ইনডাইরেক্টলি প্রপোর্শনাল, কিন্তু সেটা কি কন্টিনিউয়াসলি মানা হচ্ছে না, রাইট? তো এইটা কিছু কন্ডিশনের ক্ষেত্রে শুধু এরা মানবে, বাকি সময় মানছে না। তাহলে এগুলো কিন্তু আমাদের থিওরির লিমিটেশনস। এবং কন্ট্রাডিকশনস আছে, অনেক থিওরি একটা থিওরির সাথে আরেকটা থিওরি কন্ট্রাডিক্ট করে, এবং সেই থিওরিগুলো বিশেষ করে মানে
হিউম্যান সাইকোলজি অথবা যারা সাইকোলজি নিয়ে কাজ করে সাইকোলজি থিওরি অথবা বিহেভিয়ারাল থিওরি, পার্টিকুলারলি যারা বিশেষ করে যে লার্নিং থিওরি, ডেভেলপমেন্ট থিওরি, চাইল্ড ডেভেলপমেন্ট, চাইল্ড লার্নিং থিওরি অথবা স্টুডেন্টরা কীভাবে শিখে, এই ধরনের থিওরি। কারণ আমি এই উদাহরণগুলো এই জন্য দিচ্ছি, আলহামদুলিল্লাহ আমি মাস্টার্স অফ টিচিং করেছি, যে সেখানে আমাদেরকে এই সমস্ত জিনিস বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল থিওরি পড়তে হয়েছে, যে কোন থিওরিতে আসলে স্টুডেন্ট বিহেভিয়ার কেমন, হিউম্যান বিহেভিয়ার কেমন। তো সেখানে কিন্তু দেখা যায় যে একটা থিওরিটা আরেকটা থিওরির সাথে কমপ্লিটলি কন্ট্রাডিক্ট করে। ইভ্যালুয়েশন থিওরিতেও প্রচুর পাওয়া যায় কন্ট্রাডিকশন। তো এইগুলো কিন্তু আলটিমেটলি একটা থিওরি যখন আরেকটা থিওরির সাথে কন্ট্রাডিক্ট করছে, তার মানে এই থিওরিটা আসলে লিমিটেড হয়ে যাচ্ছে, তাই না? যে এটার যে ক্রেডিবিলিটি সেটা কমে যাচ্ছে। তা আলটিমেটলি এই থিওরির লিমিটেশনসই হচ্ছে সেটা, রাইট? তো এরপরে যেটা হচ্ছে যে কনক্লুশন এবং রেজাল্ট অ্যানালাইসিস যখন আমরা করি, সেখানে অনেকগুলো আমাদের লিমিটেশনস চলে আসে। যেমন একটা হচ্ছে মেথড ডিপেন্ডেন্সি, যে আমার এই অ্যানালাইসিসটা কোনো একটা পার্টিকুলার মেথডেই সবসময় করতে হচ্ছে। তো এই মেথডে যে করতে হচ্ছে, আমি শুধু এইটাতেই লিমিটেড, এর বাইরে আমি অ্যানালাইসিস করতে পারছি না, অথবা এই মেথডের বাইরে আমি এটাকে যাচাই করতে পারছি না, অন্য আরেকটা মেথড দিয়ে আমি সেটাকে টেস্ট করতে পারছি না, তাহলে সেটা কিন্তু আলটিমেটলি আমার কনক্লুশন রেজাল্ট অ্যানালাইসিসের একটা লিমিটেশনস, রাইট? আমি শুধু এইটার উপরে ডিপেন্ডেন্ট, তার মানে এটা জেনারেলাইজড অথবা ইউনিভার্সাল হচ্ছে না আমার এই অ্যানালাইসিসটা, রাইট? এটা লিমিটেশনস। সো ডাটা আনসার্টিনিটি, যে ডাটাটা সার্টেন না, ডাটা আনসার্টেনিটি থাকে, যে আমি যখন যে ডাটা অ্যানালাইসিস করেছি অথবা যে ডাটা নিয়েছি, এর মধ্যে প্রচুর আনসার্টেনিটি থাকতে পারে, যে ডাটাটা আবার রিপ্রোডিউসিবল কিনা অথবা রিপিটেবল কিনা, অথবা এই ডাটাটা আর অথেন্টিসিটি কতটুকু আছে। তো এইটা কিন্তু আলটিমেটলি আমি এই ডাটাটা পুরোটা অ্যানালাইসিস করতে পারবো কিনা, আমার সেই রিসোর্স আছে কিনা, এই সমস্ত কিছু বিষয় আলটিমেটলি ডাটা আনসার্টেনিটির মধ্যে পড়ে। লিমিটেড জেনারেলাইজেবিলিটি, যেটা নিয়ে অনেকবার আলোচনা হয়েছে, এটাও রেজাল্ট এবং কনক্লুশনের ক্ষেত্রেও সেম, যেটা আমি যে বিশেষ করে আমাদের রমাদানের যে একটা স্টাইল আছে, সেইটা থেকে যদি আমরা কোনো রিসার্চ ফাইন্ডিং বের করি, সেটা হচ্ছে যে সমস্ত হিউম্যান পপুলেশনের মধ্যে সেটা অ্যাপ্লাই করাটা একটা ডিফিকাল্ট, জেনারেলাইজড করা, এখান থেকে কনক্লুশনে আসা। তো এরকম আর কি বিষয়টা, সেটা সেম জিনিস। তারপর ফার্দার এভিডেন্স নিডেড, হয়তো আমি যে অ্যানালাইসিস করেছি সেই অ্যানালাইসিসটাতে আলটিমেটলি কনক্লুশনে আসার জন্য আরও কিছু এভিডেন্স দরকার ছিল আমাদের, কারণ ইনভেস্টিগেশনে ফাইনালি ইয়েস বলার জন্য আরও ফার্দার কিছু এভিডেন্স দরকার ছিল। কিন্তু হয়তো আমার যে রিসার্চ প্রজেক্ট আছে সেটা এই মুহূর্তে এখানে শেষ হয়েছে, আমি ফার্দার কোনো অ্যানালাইসিস করার সুযোগ পাইনি। তাহলে আমার এক্সিস্টিং যে ডাটা আছে, এক্সিস্টিং রেজাল্ট আছে, সেটা নিয়ে কিন্তু আমাকে আলটিমেটলি অ্যানালাইসিস করতে হবে এবং রেজাল্ট এবং কনক্লুশনে আসতে হবে। দ্যাট ইজ অলসো এ লিমিটেশনস। যদিও আমরা রেজাল্ট অথবা কনক্লুশনস অথবা কমেন্টের মধ্যে বলে দিব যে ফার্দার এভিডেন্স রিকোয়ার্ড, যেটা পরবর্তী হয়তো অন্য কোনো সায়েন্টিস্ট আবার সেই রিসার্চটাকে এগিয়ে নিয়ে যাবে, নতুন কোনো হাইপোথিসিস ডেভেলপ করবে, সে আরেকটা নতুন ইনভেস্টিগেশন করবে, হুইচ উইল ব্রিং এ পারফেকশন ইন দ্যাট ফ্যাক্ট। তো নতুন রিসার্চের মাধ্যমে কিন্তু আবার ওই ব্যাক করবো, যে চ্যালেঞ্জ হয়ে কিন্তু আমার এভিডেন্সটাকে ফার্দার ভ্যালিডেটও হতে পারে, অথবা এটা কিন্তু আমার দুর্বল হতে পারে, আমার যে ফাইন্ডিং আছে অথবা রিসার্চ যেটা করেছি সেটা রিজেক্টেড হতে পারে। তো এইটাই হচ্ছে অলটুগেদার সায়েন্টিফিক ওয়ার্ল্ডের কন্টিনিউয়াসলি সায়েন্টিফিক যা থিওরি আছে, যা ফাইন্ডিং আছে, ফ্যাক্ট আছে, সেটা কন্টিনিউয়াসলি চ্যালেঞ্জ করা হচ্ছে। একজন রিসার্চার আরেকজন রিসার্চারকে কন্টিনিউয়াসলি উইথ এভিডেন্স, যুক্তিতর্কের মাধ্যমে, এভিডেন্সের মাধ্যমে কন্টিনিউয়াসলি চ্যালেঞ্জ করা হচ্ছে। দিস ইজ নট এ ডিসরেসপেক্ট। তো প্রমাণের ভিত্তিতে চ্যালেঞ্জ করা, তর্ক করা অথবা আর্গুমেন্ট করা, ইটস এ হেলদি এনভায়রনমেন্ট। তো আমার মনে হয় যে এই অ্যাটিটিউড শুধু সায়েন্টিফিক কমিউনিটির মধ্যে থাকতে হবে তা না, এটা আসলে যত বেশি জেনারেল সোসাইটিতে যাবে, যত বেশি আমাদের নিজেদের মধ্যে টলারেন্স গ্রো করবে, একজনকে আরেকজনের শোনার প্রবণতা তৈরি হবে, অ্যাজ ওয়েল এজ যে যদি কেউ আমার যে বেটার যুক্তি দেখায়, এভিডেন্স দেখায় অথবা রেফারেন্স দেখায়, সেটাকে অ্যাকসেপ্ট করার মেন্টালিটি থাকতে হবে। এই জন্য সায়েন্স কমিউনিটিতে যখন আমি আসবো, সায়েন্স কমিউনিটিতে আসলে আমি যদি সায়েন্টিস্ট কমিউনিটির পার্ট হতে চাই, তাহলে আমাকে এই সমস্ত জিনিসগুলো আমার মননে, আমার হৃদয়ে, আমার ব্রেইনে, আমার চিন্তা চেতনায় সেটাকে এনকালকেট করতে হবে, ধারণ করতে হবে।
তো যাই হোক, অনেক কথা হলো। এখন আমরা দেখি যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কোন পর্যায়ে আছে। চলুন আমরা কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করি। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।